আশপাশের পরিবেশ, লাইফ নিয়ে টেনশন, এটা সেটা হাজারো ঝামেলার পর যখন মুড ঠিক করতে, টাইমটা ভালো কাটাতে, মাইন্ডটা একটু পাল্টে যাবে এমন মুভি খুঁজতে যাবেন, সামনে আসে মারপিট, ধামাকা, রোমান্স কমেডির নামে হাগাহাগি, মানে উল্টো আপনার মাথা ঘুরে যাবে কোনটা দেখবেন। এমন সময় যদি একটা মুভি দেখেন যেটা দেখার পর আপনার মনে হয় ইস কি দেখলাম এটা, কোনো মুভি দেখে এতটা শান্তি, এতটা খুশি, এতটা আলাদা অনুভূতি পাওয়া যায়, তা অনেকদিন পর ফিল হলো। যদি এমন কিছু অনুভব করতে চান তাহলে আজকের মুভিটা আপনার জন্য। কথা বলছিলাম মালায়ালাম কাহিনীর মোহনলাল স্যারের একটা মুভির ব্যাপারে। ইস, মুভিটা দেখার পর কি যে একটা ভালো লাগা কাজ করেছে আমি বুঝাতে পারবো না আপনাদের। মুভি দেখার সময় আপনি হাসছেন, এই ক্যারেক্টারের সঙ্গে নিজেকে ফিল করছেন, তো কখনো আবার ইমোশনাল হয়ে যাচ্ছেন। আর সব থেকে মজার ব্যাপার, আপনি যে এইসব করছেন তা আপনার মাথাতেই আসবে না, আপনি বুঝতেই পারেননি কখন এসব হয়ে গেছে। মুভি শেষ হওয়ার পর মনে হবে ইস যদি আরো একটু মুভিটা সামনে চলতো, যদি আরো একটু কাহিনী দেখাতো ভালো লাগতো। শান্ত পরিবেশের ড্রামার সঙ্গে সিচুয়েশনটাকে এনজয় করা, কাহিনীর ভিতরে ঢুকে যাওয়া যদি আপনার ভালো লাগে, মুভিটা আপনার পছন্দের লিস্টের মাঝে সেরা মুভির মাঝে থাকবে আমি প্রমিস করছি। মোহনলাল স্যারের সঙ্গে সহযোগী প্রতিটা অ্যাক্টর কি কাজ করেছে মায়েরি, প্রত্যেকটা সিন যেন হার্ট টাচিং। যাই হোক, একটু ফাঁকা পরিবেশে কোলাহল থেকে বের হয়ে মনোযোগ দিয়ে মুভিটা দেখেন, পুরো ফিল পাবেন। আর যেহেতু কাহিনী বেসড মুভি, তাই কাহিনীর মাঝ অব্দি না যাওয়া পর্যন্ত হয়তো আপনাকে নর্মাল মনে হতে পারে, তাই সেই সব দিক দেখার পর আপনার মতামত জানায়েন। বাকি মুভির মাঝে আজে বাজে কোনো ধরনের সিন নেই, রোমান্সের নামে বাজে কোনো কিছু দেখানো হয়নি, সেদিক থেকে সবাই মিলে দেখতে পারবেন। ইনফ্যাক্ট পরিবারের সবাই মিলেই দেখুন, শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন কিছু। আপনারা নড়ে চড়ে বসুন, এই ফাঁকে গরিব একটু হকারি শাহরুখ, আপনি জ্ঞানী মানুষ, আলতু ফালতু কথা কান দেবেন না, ওকে? খেলা দেখার সময় এনজয় করার মজা তো ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিল আসে যখন নিজের অনুমানটা সঠিক হয়। সেই অনুমানকে কাজে লাগাতে এসে গেছে এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের একটা অংশ। যদি আপনি একটু আলাদা এক্সাইটমেন্ট চান, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এখানে সবকিছু সহজ, ঝামেলাবিহীন এবং সেফ করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। লেনদেন করতে পারবেন সহজ ও নিরাপদ উপায়, সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। আপনার স্পোর্টস সেন্স যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এখানে তো জাস্ট একটা ব্যাপারে বলা হলো, এমন আরও কিছু মজার ব্যাপার থাকছে ভিতরে। পিন কমেন্ট লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন ক্যানভাস, তাহলে পাবেন আরও চমক ও আকর্ষণীয় সব অফার। উইশ ইউ ভেরি অল দ্য বেস্ট। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ড্রামা মালায়ালাম মুভি নাম হৃদয়পুরভাম এর ব্যাপারে। মুভির শুরু থেকে আমরা একটা হেলিকপ্টারকে ফলো করে, যার ভিতর থেকে একটা বক্স অ্যাম্বুলেন্সে নিয়ে রওনা দেয়। আর নিউজে সে ব্যাপারে বলে যে পুনে থেকে কর্নেল রবীন্দ্রনের হার্ট কোচিতে আনা হলো, যেটা লাঞ্চ বক্স হোটেলের মালিক সন্দীপ বালাকৃষ্ণকে ট্রান্সপ্লান্ট করা হবে। গত রাতে কর্নেল কার অ্যাক্সিডেন্ট করে যাতে তার ব্রেন ডেথ হয়। অর্গান ডোনেশনের ব্যাপারে সে আগেই বলেছিল, তাই তার পরিবার কর্নেলের হার্ট দিয়ে দেয়। দেখা যাক কর্নেলের হার্ট পেয়ে সন্দীপ সার্ভাইভ করতে পারে কিনা। একটু পর হার্ট হসপিটালে এনে কাজ শুরু করা হয়। ইনি মিস্টার ওকে পানিকার, যার হার্টের অপারেশন চলছে, সন্দীপের দুলাভাই। ইনি সন্দীপের বড় বোন। পানিকার কাকুর বড় সড়ো একটা গ্যারেজ রয়েছে, টাকা পয়সা ভালোই আছে, তারপরও একটু লুভি মানুষ, একটাই মেয়ে। সন্দীপের হোটেলের ফুটেজ নিতে মিডিয়াকে হোটেলের কাজ করা এই রাজু বলে, পরিবার বলতে সন্দীপের বড় বোন, দুলাভাই আর আমরা এই হোটেলের সব স্টাফদের ভাই পরিবারের মতোই দেখে, এছাড়া তার আর কেউ নেই। জিজ্ঞানো হয় বিয়ে শাদী করেনি কেন, রাজু বলে ট্রাই করেছিল, মেয়ে মঙ্গলসূত্র পরানোর আগেই বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যায়, ভাই তো মেয়ের মুখটাও দেখতে পারেনি, তারপর থেকে বিয়ে থেকে দূরে রয়েছে, এখন তো সিগমা হয়ে গেছে। এভাবে সন্দীপের ব্যাপারে আরো স্টাফ যারা ছিল সবাই ভালো ভালো বলে। এই যে তিন কুচরদের দেখছেন, সন্দীপের বাড়িতে ভাড়া থাকে। তিনজনের ইচ্ছে মুভি বানানো, কিন্তু প্রডিউসার পায় না, তাই কাজ হয় না। সন্দীপের সঙ্গে বন্ধুদের মতোই মেশে, তাই তার হোটেলেই ফ্রি খায়। এই হলো সন্দীপের ব্যাপারে বাহিরের তথ্য। সব তথ্য আমাদের জানানো হলে মাঝে 2 দিন পার করে সন্দীপের হুঁশ আনায়। অপারেশন সফলভাবে হয়েছিল, আজ হুঁশে ফিরল। ডক্টর বলে যেহেতু তোমার খেয়াল রাখার জন্য বাসায় কেউ নাই, তাই আমি জেরিকে তোমার সঙ্গে দিচ্ছি। ও নার্সিংয়ের ভালো স্টুডেন্ট ছিল, 1 বছর হলো ডিউটিতে জয়েন করেছে, ও তোমার খেয়াল রাখবে। এখন তুমি সব করতে পারবে, শুধু কয়েকদিন একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে? ভারী কোনো কাজ করা যাবে না। হসপিটালের সব ফর্মালিটি শেষ করে জেরি সন্দীপকে গাড়িতে করে বাসায় নিয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে আয়নার সামনে এন্ট্রি করাই মুভি লিড ক্যারেক্টার, আমাদের সবার অনেক পছন্দের একজন অভিনেতা, মালায়ালাম সুপারস্টার মোহনলাল স্যার, অর্থাৎ সন্দীপের। জেরি বলে, স্যার আপনাকে তো একদম নতুন মানুষ মনে হচ্ছে। সন্দীপ বলে, তুই কি আমাকে আগে দেখেছিলি? তাহলে কিভাবে বুঝলি আমি নতুন না পুরাতন? মাঝকে মারতে হবে না, যা কাজ কর। জেরি বুঝে যায় লোকটা একটু খাটাস টাইপের। সন্দীপ সবার আগে সিসিটিভিতে তার কিচেনের অবস্থাটা দেখে, একটু ভুল পায় বলে এখান থেকে তাদের উপর রেগে যায়। জেরি শান্ত করে, ভাই কি করছেন, বেচারা দিলটাকে একটু ভালো মতো বসতে দিন। সন্দীপ একটু আওয়াজের জোর কমিয়ে তাদের শাসায়। সে না থাকাতে তারা কিচেনের কি অবস্থা করেছে। জেরি বুঝতে পারে এই লোক শুধু খাটাস হয় না, একটু রাগিও আছে। যাক, অফিসে যেতে গাড়ি সে চালাতে লাগে। জেরি নিষেধ করে, ভাই ডক্টর জানতে পারলে ঝামেলা করবে, আপনি কেন চালাচ্ছেন? কাকু থামায়, আরে কিচ্ছু হবে না, চল তো। জেরিকে নিয়ে চলে আসে তার কিচেনে।
তো সন্দীপের এই হোটেলের খাবার মানুষ পছন্দ করে কারণ সে পরিষ্কার পরিচ্ছন্নতার খুব খেয়াল রাখে, যেদিকে ঘুরে ঘুরে সবকিছু দেখায় আর সবার সঙ্গে আলাপও করায়। রাতে তার বন্ধুদের কাছে আসে, বয়সের একটু কম বেশি আছে বাট খুব ক্লোজ, তাই সবাই একে অপরকে বন্ধুই ভাবে আর এদের সঙ্গে তার সময়টা ভালো কাটে। ওদিকে কাজ সেরে পারি কাকু বাসায় এসে খেতে বসলে তার কাছে একটা কল আসে। কথা শেষ হলে তার রিয়াকশন দেখে আন্টি জিগায় কি ব্যাপার। কাকু বলে আর কি, তোমার ভাইয়ের কপাল আবার খুলে গেছে, যেদিক দিয়ে হাইওয়ে যাওয়ার কথা সেখানে একটা কবর মাঝখানে পড়েছে, লোকাল লোকজন আর সেটা খুঁড়তে দিচ্ছে না, তার মানে রাস্তা ঘুরিয়ে নিতে হবে, তাতে তোমার ভাইয়ের আরো 1 বিঘা জমি রাস্তার মাঝে পড়বে, সে তো আবার কোটিপতি হয়ে গেল। খবর শুনে আন্টি খুশি কিন্তু কাকু না, কারণ টাকাগুলো সে পাচ্ছে না। কাকুর আফসোস দেখে আন্টি বলে এখন এমন করছো কেন, জমি ভাগের সময় তো খুব করে বললে ওর কেউ নেই, ও জমি দিয়ে কি করবে, তাই ভালো ভালো জায়গাগুলো তুমি নিয়ে ওকে খারাপগুলো যেগুলো চলবে না সেগুলো দিলে, এখন ওর জমির উপর দিয়ে রাস্তা হচ্ছে, জমির দাম 4 গুণ বেড়ে যাবে, এতে তোমার চলছে কেন। এবার বুঝেছেন সে কেমন মানুষ। আন্টির সামনে তো ভাব নেই, এসব নিয়ে তার চিন্তা ভাবনা নেই, কিন্তু পরের দিন সন্দীপের একটা চাচা আছে যার কথা সন্দীপ ফেলতে পারে না, তাকে সঙ্গে নিয়ে বুড়ো চলে আসে, এসেই তাল মারা শুরু করেছে, বেটা তুই এসব করছিস কেন, আরে তোর কোনো কাজ করার দরকার নেই। হ্যাঁ সেরেছে রে, কাজের ছেলে আসে না, জেরি এলে ধরে, কিরে সে কাজ করছে তুই কি করছিলি। জেরি বলে কাকা আমি তোমার বাড়ির চাকর নই, আমি তার দেখাশোনা করতে এসেছি, তার জিনিসের নয়। কথায় পারে না তো মূল কথায় বসে, বিভিন্ন তালে মালে বুঝাতে চাই হাইওয়ের পাশের জমিগুলো তাকে দিয়ে তার বাড়ির জমি সে নিক। জেরি বলে স্যার ওদিকে হাইওয়ে হলে যে টাকা পাবে তাতে তো সে আপনার বাড়ির সবগুলো জমি কিনেও টাকা বাঁচবে, আপনার সঙ্গে পাল্টাপাল্টি করবে কেন। চাচা বলে কথায় যুক্তি আছে, মানে কাকুর প্ল্যান ফেল হয়ে যায়। মনে করেছিল সে খুব সহজে তার জমিগুলো নিয়ে নিবে, কিন্তু হলো না। সন্দীপ একটু কথাবার্তা কম বলে, তাই বুড়ো মনে করে সে বোকা, বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ে। পরে জেরি সন্দীপকে বলে ভাই আপনার বোন জামের মাঝে ঘাপলা আছে। সন্দীপ বলে আমি জানি, সে মনে করেছে আমি কিছু বুঝি না, যাই হোক ছাড়ো সব, সকালে উঠতে হবে চল। ঘুমাইতে যাই, ফোন আসে হোয়াটসঅ্যাপে, কে, ওপার থেকে একটা মেয়ের আওয়াজ, এই ভিডিও কল দিচ্ছি, ফোনটা কেটো না প্লিজ। হ্যাঁ সন্দীপ ভাবছে এ আবার কে, টাকার খবর শুনে আত্মীয় তো বের হয়ে আসে, দেখি কে, লাইটটা অন করে রিসিভ করে, দেখে তার মতো একটা মহিলা, সে চিনতে পারে না। আন্টি গেস করতে বলে, সন্দীপ পারে না। আন্টি বলে মনে করো না সন্দীপ, দেখুন একটু ট্রাই করে, তোমার বিয়ের দিন দেখো মনে করে আমি কি হতে পারি। সন্দীপ বলে আমি তো সেই দিনটাকেই বলতে চাই, মনে করবো কি, আর কত অপমানিত হবো সেদিনের কথা ভেবে। আন্টি বলে আরে যার জন্য অপমানিত হয়েছিলে সেই মেয়ে আমি, মহিলাদের জায়েদ খান, আই মিন রজনী মোহন। ও তো তুমি সেই বিন্দু মাসি, সেদিনই পালাতে হলো, 2 দিন আগে পালাতে পারলে না, 1000 মানুষের খাবার নষ্ট হয়েছে, কতগুলো কথা শুনতে হয়েছে জানো তুমি। আন্টি বলে সরি সন্দীপ, আমার পরে খুব না গিল্টি হয়েছে, আমার হাজবেন্ড বারবার বলতো যে আমরা তোমার সঙ্গে অন্যায় করেছি, তাই আমাদের মাঝে ঝামেলা হচ্ছে। সন্দীপ ধরে, বলতো মানে তোমার হাজবেন্ড কি উপরে গেছে। আন্টি বলে আরে না না, গেছে বলতে আমাকে ছেড়ে অফিসের এক মেয়ের সঙ্গে ভাগিয়ে গেছে। সন্দীপ তো মনে মনে ভাবছে ঠিকই করেছে। আন্টি বলে আমার মেয়ে বললো তোমায় সরি বলতে, তাই ফোন দিলাম। আচ্ছা তোমার হার্ট এখন কেমন আছে, তুমি ঠিক আছো তো। সন্দীপ বুঝতে পারছে এ মাল তাকে ফাঁসানোর চেষ্টা করছে, তারা ওর করে কথা শেষ করে। পরের দিন কিচেনে রাজুকে কাজ দেখাচ্ছিল, ফোন আসে, রাজু রিসিভ করে স্পিকার দেয়। ওপার থেকে জিতের নামে একটা ছেলে বলে সে পুনে থেকে কল করেছে, হারিতা তার সঙ্গে দেখা করতে চায়। হারিতা কে কাকু আর চিনতে পারে না। রাজু বলে আরো কত মেয়ে আপনাকে ধোকা দিচ্ছে শুনি। আরে চুপ কর, কাকু তো চিনতে পারছে না। জিতেন বুঝতে পারে, বলে স্যার যার হার্ট আপনাকে দেওয়া হয়েছে কর্নেল রবীন্দ্রনাথের মেয়ে হারিতা, সে আপনার সঙ্গে দেখা করতে চায়। কাকু বলে ও আচ্ছা আচ্ছা সরি আমি চিনতে পারিনি। জি সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমার রেস্টুরেন্টে আসুন দেখা হবে। ফোন কেটে দিলে রাজু বলে আচ্ছা আপনি কি বড় হবেন না, যে পরিবার লোক আপনাকে হার্ট দিয়ে বাঁচালো, আপনাকে উচিত ছিল না নিজের থেকে খুঁজে তাদের সঙ্গে যোগাযোগ করা। কাকু ভাবে তাই তো, ভুল হয়েছে কি। পরামর্শ নিতে বন্ধুদের সঙ্গে বসে, তারা বলে অবশ্যই এটা ভুল হয়েছে, বড়সড় একটা ভুল হয়েছে, এটা তো একটা থ্যাঙ্কসলেস মানুষের পরিচয় হয়ে গেল। তাহলে এখন কি করা যাবে, যেহেতু এদের কাজই জুতা সেলাই করা, আই মিন মুভি বানানো, শর্ট ফিল্ম বানানো, ট্রাই করা। এরা বলে সে যখন আসবে তার আগমনটা আমরা গ্র্যান্ড করব, ভিডিও এডিটের পর দেখে যেন মেয়ে বুঝতে পারে তার বাপ সঠিক মানুষের মাঝে আছে। এটা তো অন্যরকম একটা ফিলিংস, টাকা দিয়ে তো এমন কিছু পাওয়া যাবে না। কাকু প্রথমে না করে, কারণ এটা পার্সোনাল একটা ব্যাপার, ভিডিও করার কে দরকার, কিন্তু এরা ইমোশনাল কথা বলা শুরু করে। সন্দীপ রাজি হয় আর লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে সিন পরের দিন কর্নেলের মেয়ের আসার অপেক্ষায় কাকুকে দেখায়। যখন থেকে এই ক্যারেক্টারের এন্ট্রি হয় মুভি মাঝে আলাদা একটা মোড় চলে আসে। পেছনে মিউজিকের সঙ্গে যা লাগে, সময় পেলে অবশ্যই ফুল মুভিটা দেখবেন। আমাদের অ্যাপস সিনে রিভিউ প্লে স্টোরে রয়েছে, ইনস্টল করে নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেই ফ্রিতে দেখতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। ঠিক আছে, মুভিটা দেখে নিন, ভালো লাগবে। একটু পর গাড়ি আসে, সবার চোখে মুখে এক্সাইটমেন্ট। বের হয় হারিতা, ইয়াং স্মার্ট সুন্দরী একটা মেয়ে। এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার মালবিকা মোহনান অর্থাৎ হারিতার সঙ্গে তার ফ্রেন্ড জিতেন। হারিতা কোনো দিকে না তাকিয়ে সোজা সন্দীপের কাছে আসে, তারপর আলতো করে হার্টের উপর তার হাতটা রাখে, লাইক সে তার বাবাকে ছুঁয়ে দেখছে। চোখে মুখে বাবাকে মিস করার একটা ফিল অসাধারণ।
সন্দীপ চুপচাপ দাঁড়িয়ে আছে, কি করবে? তার বন্ধুরা শিখিয়ে দেয় হাতটা মায়ার ডোরে তার ঘাড়ে রাখো। সন্দীপ তাই করে। তাদের কাছে হয়তো ব্যাপারটা নর্মাল, কিন্তু হারিতার কাছে এটা ইমোশনাল। এরা সাইড থেকে এমন শুট করছে বলে হারিতা একটু আনকমফোর্টেবল লাগে, উপর থেকে আবার জরি মরিও মারে। হারিতার রিয়াকশনে জেরি বুঝতে পারে এরা বেশি বেশি করলো। যাক, পরে হারিতা সন্দীপের সঙ্গে কথা বলে, আমি ভেবেছি আমার বাবার হার্ট কোনো বুঝমান মানুষকে দেওয়া হয়েছে, কিন্তু এসব কি? সন্দীপ বলে, না না এমন কিছু না, আমার বন্ধুরা বললো এমন মোমেন্ট কখনো আসবে না, তাই এটাকে ক্যাপচার করা উচিত, এই জন্য আমি অনুমতি দিয়েছি। হারিতা বলে, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি আরও একটা কারণে। সামনে আমার এঙ্গেজমেন্ট, যদি আপনি আসতেন মনে হতো আমার বাবা প্রেজেন্ট আছে। সন্দীপ বলে, বুঝতে পারছি তোমার ইমোশন, কিন্তু আমার কাছে তো তোমার বাবার হার্ট জাস্ট একটা অর্গান, একটা টুল যেটা আমাকে চলতে সাহায্য করছে। এতটা ফিলিংস? হারিতা বলে, আপনার হয়তো নেই, কিন্তু তার সঙ্গে আমার তো ছিল না, তাকে ছাড়া আমি কখনো কিছু করতে পারিনি। আপনি যদি, সন্দীপ বলে, এমনিতেই হসপিটালে ছিলাম, তাতে আমার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে, এখন আবার পুনে গেলে কাজ বন্ধ হবে, তো সরি আমি আসতে পারবো না, আমার দোয়া তোমার সঙ্গে রয়েছে। হারিতার মুড অফ হয়ে যায়, যেতে লেগে বলে, আপনি 3 দিন না থাকলে ব্যবসার ক্ষতি হবে, তাই না? যদি বাবার হার্ট না পেতেন, যদি বেঁচে না থাকতেন, তাহলে ব্যবসার কি হতো? বলে সে চলে যায়। কথাটা সন্দীপকে ভাবায়। জেরি বলে, সে ঠিকই বলেছে, তার জায়গায় আমি হলে তো হার্ট বের করে নিতাম। তাড়াতাড়ি 2টা টিকিট বুক করুন, আমরা কালকেই রওনা দেব। সিন কাট করে পরের দিন পুনের কিছু সৌন্দর্য দেখিয়ে কাহিনীর দিকে বাড়ে। এয়ারপোর্ট থেকে বের হয়ে দুজন এখানে বসে চাটা খাচ্ছিল। একটা ভদ্রলোক আসে, আপনি সন্দীপ না? জি। আমাকে চিনতে পেরেছেন? সে তো চেনে না। কাকু বলে, আরে আমি জেকব, কর্নেলের ফ্রেন্ড, আপনি না চিনলেন, আপনার ভিতরে দিল তো চেনার কথা। সরি আমার একটু আসতে লেট হলো, আপনাকে রিসিভ করতে আসছিলাম, মাঝখানে গাড়ি একটু প্রবলেম হলো। চলুন চলুন, হোটেলে থাকার ব্যবস্থা করেছে। রাতে হারিতা হোটেলে আসে, তার বাবা এসেছে ভেবে সে খুব খুশি। রুমে আসে, সব ঠিকঠাক আছে? সরি আমার আসতে একটু লেট হলো। আরে সমস্যা নেই। সন্দীপ, আমি আপনাকে সন্দীপ বলে ডাকবো? হ্যাঁ ঠিক আছে, কাল 6টায় অনুষ্ঠান, আপনাকে 5টায় আসতে হবে, কেমন? আমি ফেরার টিকিট করে দিচ্ছি। সন্দীপ বলে, না 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 লাগবে না। হারিতা জোর করে। সন্দীপ বলে, দেখো তুমি যদি এসব করো তাহলে কিন্তু আমরা অনুষ্ঠানে আসবো না। কাল তোমার সঙ্গে খুব রুডলি কথা বলেছি, যেটা আমার ঠিক হয়নি। তোমার পরিবার যদি আমাকে হেল্প না করতো হয়তো আমি ব্যস্তামই না, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? হারিতার ভালো লাগে, যাক তার মাঝে মায়া কাজ করছে। জিগায়, আচ্ছা কাল কি পরবেন? কাকু বলে, শার্ট এনেছি। হারিতা দেখে বলে, না এসব না, বলছিলাম যে আমি চয়েস করে দিই, চলুন না বাইরে যাই। সন্দীপ অবাক, এখন? আরে কোনো সমস্যা নেই, চলুন। কাকুকে নিয়ে বের হয়। হারিতা জিগায়, কখনো এসেছিলেন পুনেতে? সন্দীপ বলে, না এটাই প্রথম, তবে খেলা দেখার সময় খুব আগ্রহ হতো আসার জন্য, পরে আর আসা হয়নি। আচ্ছা আপনি ব্যবসা নিয়ে একটু চিন্তিত না? কাকু বলে, হ্যাঁ একটু। হারিতা বলে, কিন্তু আমার কি মনে হয় জানেন, যে বিজনেসে আপনি না থাকলে চলবে না সেটা বিজনেস নয়, আপনি না থাকলে আপনি ঘুমালেও যেটা চলবে সেটা বিজনেস। গুড, খুব ভালো কথা। সন্দীপ বলে, ঠিক আছে, কিন্তু আমি যেটা করি এটা বিজনেস ভেবে না, এটা আমি খুশির জন্য করি। আমি চাই আমার হোটেলের প্রতিটা কাজে আমার হাতের ছোঁয়া থাক, তাই আমাকে উপস্থিত থাকাটা জরুরি। আমি ঘুমালে আমার বিজনেস ঘুমাক, সমস্যা নেই। হারিতা হাসে আর বলে, আমার ডায়লগটা তো ওয়েস্ট হয়ে গেল। সন্দীপ জিগায়, তুমি কি করো? হারিতা বলে, 2-4টা বন্ধু মিলে স্টার্ট আপ চালু করেছি, পুরোনো বিল্ডিং বা অফিস রিডিজাইন করা, সাজিয়ে দেওয়া, এসব আর কি। ভালো কাজ, ফ্রিডম আছে। কাকু বলে, তার মানে তুমি ঘুমালেও তোমার কাজ চলতেই থাকে, তাই তো? মজা করতে করতে চলে আসে মলে। হারিতা বাছাই করে ট্রায়াল দিতে বলে। সন্দীপ ভিতরে যেতে বিদ্যুৎ চলে যায়। তারপর যখন জেনারেটর অন করা হয়, পেছনে সন্দীপ। হারিতা তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাবার মতোই লাগছিল। কাছে গিয়ে হার্টের উপর কান লাগিয়ে দেয়, তার বাবার পছন্দ হয়েছে কিনা বুঝতে। ভিতরটা ধুকধুক করছে, যেন তার বাবা তার সঙ্গে কথা বলছে। সন্দীপ কি করবে, চুপচাপ আছে। ড্রেস নিয়ে তাকে হোটেলে পৌঁছে দেয়। কাল গাড়ি পাঠিয়ে দিব, তাড়াতাড়ি এসো কিন্তু, বলে সে চলে যায়। জেরি বলে, ভাই হয় এই মেয়ে বাবার জন্য পাগল, আর নয় তো মাথার সমস্যা। সন্দীপ বলে, শুধু সমস্যা না, পুরোটাই সমস্যা। পরের দিন সন্ধ্যায় নাচানাচি দিয়ে সিন একেবারে অনুষ্ঠানে আনে। একটু পর সন্দীপ আসে, তার কিছুক্ষণ পর হারিতা আসে। তার ড্রেস দেখে আমরা বুঝতে পারি সে সন্দীপকে কেন ওই ড্রেসটা নিয়ে দিল, যাতে তার সঙ্গে ম্যাচিং হয়। বাপ মেয়ে সবসময় এমন করেই জামা কাপড় পরতো। মেয়ের সঙ্গে তো দেখা হলো, এখন মা কই, তার সঙ্গে দেখা করতে হবে না? তো দেখা করতে সাইডে আসে যে অন্য মহিলাদের সঙ্গে কথা বলছিল। জেরি মনে করে মেয়ে যেহেতু তাকে নিয়ে এতটা এক্সাইটেড, তাহলে সে তো তার হাজবেন্ড ছিল, মা না জানি আরো কতটা হবে। জেরি সন্দীপকে সাবধান করে, মাকে দেখে যেন শাহরুখ খানের মতো হাত ফেলে দিও না, ভিতর থেকে কিন্তু কর্নেল ধুকধুক করা বন্ধ করে দিবে। আরে চল, কিচ্ছু হবে না। এন্ট্রি হয় মুভির অন্যতম আর কিউট ক্যারেক্টার। মেয়ের থেকে দেখি মাকে বেশি সুন্দর লাগছে, কি বলেন? সঙ্গীতা মাধবন অর্থাৎ দেবিকার। জি বলুন, কি বলবেন? সন্দীপ তার নাম বলে। আন্টির নর্মাল রিয়াকশন। সন্দীপ বলে, হার্ট আমাকে দেওয়া হয়েছে। জি বুঝতে পেরেছি। জেরি বলে, আপনি মনে হয় বুঝতে পারেননি, কর্নেলের হার্ট তাকে দেওয়া হয়েছে। আন্টি বলে, জি আমি জানি, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, এনজয় করুন, পরে কথা হবে। জেরি বুঝতে পারে মা মেয়ের মতো না, কেটে পড়ে। দিদির বিয়ে, তাই সেও নাচানাচি করে, খুশির মহল। জেরি তো ভিতরে ঢুকে পড়েছে, সন্দীপও মজা নিচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখি হারিতা ফোনে কোনো কিছু নিয়ে বিজি। একটু পর কিরণ, মানে যার সঙ্গে বিয়ে হতে চলেছে, সেও এলো। দুজন মিলে কোনো ব্যাপারে আলোচনা করছে। কথা শেষে কি যে হয়, হারিতা মাইকে এসে বলে, এঙ্গেজমেন্ট ক্যান্সেল, বিয়ে হবে না।
প্লিজ সবাই খেয়ে যাবেন। তার মাকে কিছু বলতে দেয় না, ছেলের কোনো কথাও শোনে না। ছেলের বন্ধুরা এসে তার সঙ্গে ঝামেলা করতে লাগে, সে বিয়ে কেন ক্যান্সেল করলো কারণ বলতে হবে, না হলে সে এখান থেকে যেতে পারবে না। সন্দীপ এগিয়ে যায়, সন্দীপের সঙ্গে হাতাহাতি হবে, জেরি গিয়ে জায়েদ খানকে একটা চটকানা মারা, আবে আমার বসকে মারবি, ব্যাস আর কি। জায়েদ খানের উপরে কিছু না থাক, নিচে তো আছে। শুরু হয় হাতাহাতি। পরে সন্দীপকে একটা ঢিসুম দেয় যাতে সে পরে আর উঠতে পারে না। বিয়ে ভাঙলো কি সেটা নিয়ে কথা হবে, সন্দীপকে নিয়েই বিজি হতে হয়। মিলিটারি হসপিটালে তাকে আনা হয়। চেক আপ শেষে কেবিনে দিলে সে শুয়ে শুয়ে কিচেন দেখছিল। রাজুকে আমরা সামনে এসে এমন এমন করতে লাগে। সন্দীপ দেয় একটা ঝাড়ি, আবে কি করছিস? রাজু পড়ে যায়, এরাও চমকে ওঠে। সন্দীপ বলে, আবে গাধা, ক্যামেরার ভিতরে ঢুকবি নাকি? রাজু বলে, ভাই সকাল থেকে ক্যামেরা ঘোরাঘুরি করছে, আমি ভাবলাম কেউ হ্যাক ট্যাক করলো নাকি। আচ্ছা, তো তুই এমনি ক্যামেরার ভিতর দিয়ে গিয়ে তাকে ধরবি না? রাজু বলে, আরে ভাই, কেউ যদি আমাদের উপর নজর রাখে এমন করলে তো সেও বুঝতে পারবে আমরা তার উপর নজর রেখেছি, তাই আর কি। পাগলের বাচ্চা, যা কাজ কর, যা। দিদি তাড়াতাড়ি সব পরিষ্কার করো। আর্মি অফিসার এসে কি যেন বলে গেল হারিতাকে। কথা শেষ হলে হারিতা বলে, সন্দীপ তোমার কি যাওয়া খুব জরুরি? সন্দীপ বলে, কেন, কি হয়েছে? না মানে তোমার কোমরে একটু ফ্র্যাকচার এসেছে তো ট্রাভেল করা যাবে না, হালকা হাঁটা চলা, বসে থাকতে পারবে, বেশিক্ষণ না। কাকু বলে, কতদিন লাগবে সারতে? হারিতা বলে, এই 2 সপ্তাহ, বেশি না। সন্দীপ লাইক, না না না, এ হতেই পারে না। হারিতা বলে, আর তো কি হয়েছে, 2 সপ্তাহ ধুম করে কেটে যাবে, চলো আমরা বাসায় যাবো, আর হোটেলে থাকতে হবে না। রুম থেকে বের করে আনে, তুমি এখানে অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি, আর আমার মা এখানকার HR হেড, তো বিল নিয়ে ভাবতে হবে না। বলে সে গাড়ি নিতে যায়। জেরি আসে। সন্দীপ তাকে দেখে চিনতেই পারে না। জেরি বলে, ভাই এসব কি, এমন না চেনার ভান করছেন কেন? সন্দীপ হাসতে হাসতে বলে, কথায় আসে না, মেরে মেরে নকশা বদলে দিয়েছে, তোকে তো তেমনই লাগছে। লাগবেই তো, মজা নিন, নিজে তো বেহুশ হয়ে বেঁচে গেছেন, সব আমায় খেতে হয়েছে। যাক, গাড়িতে করে হারিতা দুজনকে বাড়িতে নিয়ে আসে। কাজের মহিলা আন্টিকে খবর দেয় ওরা এসেছে। হারিতা সন্দীপকে ধরে ধরে নামায়। কর্নেলের একটা কুকুর ছিল, দৌড়ে আসে। সন্দীপ তাকে দেখছিল, নজর পড়ে সামনে। দেখুন তো আন্টিকে কি কোনো অংশে হিরোইনিতে কম মনে হচ্ছে? সুইট না? অনেক সুইট। আরে না না না, আমি লাইন মারার চেষ্টা করছি না, জাস্ট বলছি বাবুরে, আপনারাও না করতে কি ভাবেন। যাক, ভিতরে আসে। কাজের মহিলা সারু সন্দীপকে দেখে তো ইমোশনাল হয়ে যাচ্ছে, মানে সে ভাবছে তার সাহেব যেন ফিরে এসেছে। তার রিয়াকশন দেখে জেরির রিয়াকশনটা জোশ লাগে। রুমে গিয়ে দুজন পড়ে যায়, আর পরের দিন সকালে ওঠে। যে যার মতো অফিসে যাচ্ছে, এরা বসে বসে ফাহাদ ফাজিল বসের মুভি দেখছে। কাজের মহিলা সারু যাওয়ার সময় তো সন্দীপের পায়ে ধরে, মানে সে মনে করছে সাহেব বুঝি ফিরে এসেছে বা তাকে দেখছে, তাই অবাক আর কি। পরের দিন দুজন দাড়িমো সাইজ করছিল। হারিতা এসে তাদের সঙ্গে জয়েন হয়। তার কিছুদিন পর জিকব কাকুর সঙ্গে কিছু আর্মি সোলজাররা আসে সন্দীপকে সাধুবাদ জানাতে। এটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার না? তাদের কর্নেলের হার্ট এখানে একজনের মাঝে রয়েছে, তাই আর কি। সন্দীপ একদিন সবার জন্য খাবার বানায়, যেহেতু সে শেফ, রান্না করতে পারে, সবার বেশ পছন্দ হয় খাবার। এভাবে মজা মস্তি আর হাসি খুশিতে আরো কিছুদিন পার হয়। হারিতা বলে সে বোর হচ্ছে কিনা। সন্দীপ বলে, হ্যাঁ একটু তো বোর হচ্ছি, কারণ এভাবে বাড়িতে বসে থাকা আমার পছন্দ না। হারিতা তার সঙ্গে তাকে কলেজে যেতে বলে। তার এন্ট্রান্স এক্সাম আছে, ততক্ষণ সে কলেজ ঘুরে ঘুরে দেখবে, ক্যাম্পাসটা অনেক সুন্দর। বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে। হারিতা তাকে ঘুরতে বলে সে হলের ভিতরে যায়। তারপর কি যে মনে হয়, ফিরে এসে সন্দীপকে ধরে, আমাকে দোয়া করে দাও বলে চোখ বন্ধ করে, যেমন মেয়ে তার বাবাকে বলে। হারিতা ভেবেছে তার বাবার মতো সে হয়তো কপালে চুমু দিয়ে অল দ্য বেস্ট বলবে, বাট সন্দীপ তো কিছু বুঝতে পারছে না কি করবে। হারিতা বুঝতে পারে ব্যাপারটা, ঠিক আছে তুমি থাকো, আমি আসছি বলে এক্সাম দিতে যায়। এক্সাম শেষ করে দুজন ক্যান্টিনে বসেছিল। কিরণ আসে, মানে হারিতার এক্স। হাই হ্যালো করে, অনেকগুলো কথা বলে। হারিতাকে সব ভুলে নর্মাল হতে বলে সে চলে যায়। হাঁটতে হাঁটতে দুজন সামনের দিকে যাচ্ছে। কাকু জিগায়, তোমাদের অনেক দিনের পরিচয় না? হারিতা বলে, হ্যাঁ মোটামুটি, কিন্তু আমি চিনতে ভুল করেছি। সন্দীপ জিগায়, সেদিন কি হয়েছিল বলো তো সত্যি করে? হারিতা বলে, আর কি বলবো, ওকে আমি চোখ বন্ধ করে ভরসা করতাম। কয়েকদিন হলো আমার মনে একটু খটকা লাগছিল, ও কিছু তো করছে। তারপর এঙ্গেজমেন্টের দিনে জানতে পারলাম ও আমার ফোনে একটা স্পাই অ্যাপস ইনস্টল করে রেখেছে, যাতে আমার উপর নজর রাখতে পারে, তাও আবার আমাকে না বলে। আমার ফ্রেন্ড জিতেন নর্মালি আমাকে একটা মেসেজ করেছে গভীর রাতে, কাজ রিলেটেড ছাড়া। জিতেনকে আমি সবসময় বন্ধুর মতো মনে করি, এর থেকে বেশি কখনো ভাবিনি। কিরণ কিছু না বুঝে না চেনে ওর সঙ্গে তর্কাতর্কি করে, মারধর করে, এমনকি অনুষ্ঠানেও আসতে না করে। এটা কি কোনো ভালো মানুষের কাজ? এই জন্য বিয়েতে না করেছে। সন্দীপ বলে, একদম ঠিক করেছো, বিয়ের আগে যদি এমন হয় তাহলে তো বিয়ের পর ঝামেলা আরো বাড়তো। বাসে উঠে হারিতার ফোন চাপা দেখে সন্দীপ জিগায়, তোমার বাবার কোনো ছবি আছে ফোনে? দেখাও তো, আমি দেখিনি তাকে। হারিতা বলে, না নেই, একটাও নেই। ব্যাপারটা একটু পাগলা মেয়ে না? সন্দীপ বলে, একটু না, পুরোটাই। হারিতা বলে, বাবা যখন দূরে পোস্টিং এ যেত, আমি তার ছবি নিয়ে সারাক্ষণ মেতে থাকতাম, তাকে ছাড়া নাকি কিছুই বুঝতাম না। তারপর থেকে মা সবগুলো ছবি লুকিয়ে রাখে। আমার ফোনে অনেক ছবি ছিল, কিন্তু তাকে ছাড়া যে আমি ভালো নেই, ছবিগুলো আমাকে বারবার বোঝাতো। ছবিগুলো লুকিয়ে রেখেছি, হয়তো এটাই আমার তাকে একটু কম মিস করার উপায়। ছবি দেখার পর যখন বাবাকে মিস করতাম, আমি ভালো থাকতাম না, মনে হতো আমার দুনিয়াটা উল্টে পাল্টে গেছে, এই জন্য ফোনে এখন নেই।
সন্দীপ জাস্ট শুনে যাচ্ছে। একটু পর বাসা আসে। এতক্ষণ হাঁটাচলা করাতে কোমরে একটু প্রেশার পড়েছে, তাই সন্দীপ এইভাবে বসে পড়ে। হারিতা ফোনটা বের করতে তার মা এসে বলে, কি পোস্ট চেক করছিস, কে কি বললো? এতটা কেয়ারলেস মানুষ কি করে হয়? সন্দীপ ফোনে দেখে সে একটা ছবি পোস্ট করেছে ফ্রিডম লিখে। আন্টি সেটা নিয়ে কথা শোনাচ্ছে যে মানুষ সবে এঙ্গেজমেন্টের ব্যাপারটা ভুলতে চলেছে, এর মাঝে তাকে এমন পোস্ট কেন করতে হবে? এর জন্য ছেলের মা তাকে অনেকগুলো কথা শুনিয়েছে। হারিতা কথা ধরে মায়ের সঙ্গে তর্ক করছে যে সমস্যা অন্য মানুষের না, সমস্যা তার, সে তাকে বোঝে না আর না তার বাবাকে বুঝেছে। সন্দীপ মাঝে কথা ধরে, কি করছো তোমরা কি মা মেয়ে না? থামো হারিতা, এবার কিন্তু সমস্যাটা তোমার মায়ের না, তুমি করেছো। তুমি জাস্ট দেখানোর জন্য আমাকে দিয়ে ছবি উঠিয়েছো। ঝামেলা তোমাদের মাঝে ছিল, কিন্তু তুমি এমন পোস্ট করার মানে দাঁড়াচ্ছে সম্পর্কটাই ঝামেলা। তোমার মা তোমায় বাস্তবতার কথা বলছে, যখন কেউ তোমাকে তোমার দোষ ধরিয়ে দেয় সেটাকে মেনে নিয়ে চুপচাপ থাকতে হয়। এত পেঁচাচ্ছ কেন? নর্মালি না ব্যাপারটা। হারিতা কিছু না বলে চলে যায়, তার মাও চলে যায়। সন্দীপ ভাবছে, যা সালা, আমি কি করলাম? রাতে জেরি কোমরে শেক দিচ্ছে আর বলছে, ডাক্তার বলেছে একটু বসা যাবে, একটু হাঁটা যাবে প্রয়োজন পড়লে, আর মহাশয় এসেছে ট্রাকে করে বাসে করে সারা শহর ঘুরে এখন মাথা ব্যথা করছে। আরে ভাই ছাড় না, যা ওষুধ নিয়ে আয় যা। জেরি ওষুধ আনতে আনতে দরজায় নক পড়ে। সন্দীপ খুলতে দেখে দেবিকা। চোখে মুখে অন্যরকম একটা অনুভূতি। জিগাই, কি ব্যাপার? দেবিকা বলে, আজ প্রথমে এমন হলো যে আমাদের মাঝের ঝগড়াতে কেউ আমার পক্ষ নিল। এত বছরের সম্পর্কে কর্নেল কখনো আমাকে বোঝেনি, আর যখন দুনিয়াতে নেই তখন অন্তত তোমার মাধ্যমে আমাকে একটু বুঝলো। একটু ইমোশনাল হয়ে সন্দীপকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। জেরি এসে দরজা বন্ধ করে ওষুধ দেয়। সন্দীপের খাওয়া শেষ হলে জেরি গ্লাস রাখতে চায়, আবার দরজা নক পড়ে। খুলে দেখে হারিতা। কি হয়েছে হারিতা? হারিতা মিষ্টি করে হাসি দিয়ে বলে, তোমার কথা ভেবেছি, তুমি ঠিক বলেছো, এত ওভার ভাবার কিছু নেই, পোস্ট ডিলিট করে দিয়েছি, গুড নাইট বলে সেও চলে যায়। জেরি আবার এসে দরজা বন্ধ করে বলে, ভাই এসব কি হচ্ছে? এদের দুই মা বেটির মতলব তো আমি কিছু বুঝতেছি না। চল, তোকে বুঝতে হবে না, যা ঘুমা। ফোন বেজে ওঠে। জেরি দেখে রজনী নামে কেউ একটা ফোন করেছে। সন্দীপ রিসিভ করতে নিষেধ করে, তারপরও সে ধরে সামনে দেয়। ওই আন্টি ফোন করে আবার তাকে পটানোর চেষ্টা করছে, লাইট মারার চেষ্টা করছে। সন্দীপ এর সেটা বুঝিয়ে ফোন রেখে দেয়। জেরি বলে, না, কোনো একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? কর্নেল মনে হয় কন্যা রাশি। কোনো মেয়ে আপনার সঙ্গে কথা বললে এই দিল তাকে কেন জানি তার দিকে টেনে নিচ্ছে। মজা মস্তি করে ঘুমায়। পরের দিন সকালে সন্দীপ ডগের সঙ্গে খেলছিল, জেকে বাসে জরুরি কথা বলার আছে বলে জগিং করার জন্য সাইডে নিয়ে যায়। তারপর বলে তার ভিতরে থাকা কর্নেলের দিল কি তার ব্যাপারে কিছু বলেছে কিনা। মানে তার সঙ্গে তার সামান্য ঝগড়া হয়েছিল, সে কোনো একটা ব্যাপারে একটু রেগেছিল, কারণ জানার আগেই সে উপরে চলে যায়। তারপর থেকে সে কারণটা খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। সন্দীপ বলে, আর তার কি সমস্যা সেটা আমি কি করে জানাবো? তুমিও না ব্রো। জেকব বলে, আরে না, দিল যেহেতু তোমার ভিতরে আছে, তোমার সঙ্গে কোনো কানেকশন তো থাকতেই পারে। তুমি যদি জানার চেষ্টা করো, সে হয়তো কোনো ইশারা দিতেও পারে। যদি এমন কিছু জানো বা বুঝতে পারো তাহলে আমায় একটু জানিও, ঠিক আছে? ওকে। জগিং থেকে ফিরতে জেরিয়ে গিয়ে আসে, ভাই ভিতরে মহাভারত চলছে, চুপচাপ তুমি তোমার রুমে চলে যাবে, ঠিক আছে? এদের মাঝে পড়ার দরকার নেই। জেরির কথা মতো সন্দীপ তাই করছিল। আন্টি ডেকে বসে, সন্দীপ এদিকে এসো। হারিতা বলে, একদম না, তুমি এসবের মাঝে পড়ো না, যাও। আন্টি থামায়, সে জাস্ট তার কথাগুলো শুনুক। সন্দীপ শুনতে চায়। তখন আন্টির কথায় আমরা বুঝতে পারি যে তার বাবা যে একটু দূরেই থাকে, অনেক দিন যাবৎ বিছানায় পড়ে আছে, উপরেও যাচ্ছে না, ভালোও হচ্ছে না, বয়স হয়েছে, এই সময় তার উপরে যাওয়ারই কথা, কিন্তু আটকে আছে। আন্টির ভাইয়ের ধারণা তার বাবা কর্নেলের সঙ্গে একটু বাজে ব্যবহার করেছিল, কর্নেল মাফ করেনি, এই জন্য তার বাপ একটু কষ্ট পাচ্ছে। হারিতা বলো, তোমার বাবা কি করেছিল সেটাও তো বলো। সন্দীপ বলে, হারিতা তোমার নানু হয়, এভাবে কথা বলো না। ব্যাপারটা সন্দীপ বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, মাফ করার ব্যাপার তো, যদি আমি সেখানে গিয়ে মাফ করে দিলে কাজ হয় তাহলে আমি যাবো, এটা নিয়ে ঝগড়া করতে হবে না, ঠিক আছে? পরের দিন সবাই মিলে হারিতার নানি বাড়ি আসে। পুজোর আয়োজন করা হয়েছে। হারিতার মামা সন্দীপকে ভিতরে নিয়ে যায়, পাপের সঙ্গে পরিচয় করায়। সন্দীপ বলে, তাকে মাফ চাইতে বলুন, আমি মাফ করে দিচ্ছি। বুড়ো আর মাফ চায় না। মামাকে ডেকে কানে কানে কি যেন বলে। মামা বলে, আসলে ভাই হয়েছে কি, বাবা একটু ইগোওয়ালা মানুষ, তো আপনি মাফ করে দিন, তাকে চাইতে হবে না। সন্দীপ বলে, আরে এটা কেমন কথা হলো? সে মাফ না চাইলে আমি মাফ কিভাবে করব? আর তাছাড়া ঘটনা কি ভুলের জন্য মাফ করবো সেটাও তো আমি জানি না, মন থেকে না এলে কি কাজ হবে? তখন মামা ঘটনা বলে যে যখন কর্নেল তার বাপের আন্ডারে ছিল, সে একটা অপারেশনে অনেক টাকার মাল জব্দ করেছিল। তার বাপ হিসেব মিলাতে না পেরে ভুলবশত মনে করে কর্নেল হিসেবে হেরফের করেছে। সেই ব্যাপারটা আবার বোকামি করে একটা সাংবাদিককে বলেওছে। সে সেটা নিয়ে লেখালেখি শুরু করে, জিজার ছবি লাগিয়ে তাকে এটা সেটা বলে। এতে ডিপার্টমেন্টের অনেক বদনাম হয়। আব্দুল ভাইয়ের উপর কোর্ট মার্শাল, তদন্ত, এটা সেটা অনেকগুলো ঝামেলা তাকে পড়তে হয়। আর 2 বছরের জন্য বাড়িতে একটু সাসপেন্ড হয়ে বসেও থাকতে হয়, এই আর কি। সন্দীপ বলে, এই আর কি, এটা ছোট ব্যাপার? একটা আর্মির কর্নেলের ওপর এত বড় অপবাদ লাগানো ছোট ব্যাপার? এমন কাজ তো শত্রুও করবে না, কেমন কথা হলো এটা? মামা বলে, আরে স্যার, বাবার একটু আগে থেকে জিজুর উপর রাগ ছিল তো, সেই কারণেই এমনটা করেছে। আসলে জিজু একটু আমাদের থেকে ছোট জাতের হয়েও দিদিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে, তাই বাবার রাগ থেকে এমনটা করেছে। সন্দীপ বলে, আচ্ছা, তাহলে এই লোক জাতিবাদীও, বুঝেছি। আমার দ্বারা এই মানুষকে মাফ করা সম্ভব না, না না না, পসিবলই না, এমন লোককে আমি ক্ষমা করতেই পারবো না, বলে সে বের হয়ে যায়। পিছে পিছে হারিতা আসে। সন্দীপ সে থামতেই হারিতা তাকে জড়িয়ে ধরে খুশির একটা পাপ পেয়ে যায়।
মানে সে একদম তার বাপের কাজ করেছে, যেটা তার বাপ করতো সন্দীপও সেটাই করেছে। এই জন্য সে খুশির একটা বহিঃপ্রকাশ করলো। কিন্তু আকাম তো সন্দীপের হয়ে গেছে, সে তো আর তার বাবার বয়সে না, একটু কম। তার মনে অন্য ফিলিংস এসে গেছে, চোখে মুখে রিয়াকশনে কিন্তু তেমনই বলছে। কি বলেন আপনারা? সেখান থেকে ফিরে ভাই তার দুনিয়াতে ছিল তার মতো। জেরি ডেকে উঠাই, রাত হয়ে গেছে, হারিতার মা বাইরে বসে আছে জানাই। আন্টির মনটা খারাপ, তার বাবা কষ্ট পাচ্ছে। সন্দীপ সেখানে আসে, দেবীকে দেখে। সন্দীপ বলে আসলে আমি তো গেছিলামই তাকে মাফ করতে, কিন্তু ওসব কথা শুনে জানি না কেমন যেন লাগলো, তাই রাগ করে বের হয়ে এসেছে। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ মন খারাপ করেন না, আমাকে ক্ষমা করেন, আমি তাকে ক্ষমা করে দিব, চিন্তা করেন না। দেবীকে অবাক হয়ে কাছে আসে। কি বললেন আবার বলুন তো, একটু আগে যেটা বললেন। ও বললাম যে সরি, আমাকে মাফ করেন। দেবিকা সন্দীপের হাত ধরে ফেলে, ইমোশনাল হয়ে পড়ে। এত বছরের সংসারে তুমি কখনো আমাকে বুঝলে না, কখনো সরি বললে না, আজ এতদিন পর তোমার মনে হলো আমার কথা। বলতে বলতে সন্দীপের হাত তার গালের সঙ্গে লেগে ধরে, চোখে পানি পড়ছে, ইমোশনাল হয়ে পড়েছে। সন্দীপ তো জাস্ট হা করে আছে, এটা কি হচ্ছে। দেবিকা তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। সন্দীপ ভাবছে যা সালা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? ওদিকে মেয়ে, এদিকে মা, কাকে নিয়ে সে ভাববে? সেই কনফিউশনে রাত পার হয়। পরের দিন চেকআপের জন্য হসপিটালে গেছিল, সেখান থেকে ফিরতে দেখে পানি কাকুর দরজায় এসে বসে আছে। সন্দীপ তো দেখে অবাক, এখানে কি করছে? আন্টি বলে কখন থেকে আমি ভিতরে যেতে বলছি, সে যাচ্ছেই না। কাকু সন্দীপকে দেখেই তেলানো শুরু করে, আরে বেটা কি হয়েছে তোর? কে তোর গায়ে হাত দিয়েছে? একবার বলে দেখ, তাকে সাইজ করবো, তুই আমাকে জানালি না কেন? এটা সেটা মানে পুরো পাম মারছে। সন্দীপ তো বুঝতেই পারছে এই লোক তো এমনি এমনি আসেনি, নিশ্চয় কোনো মতলব নিয়ে এসেছে। পরিচয় পর্ব হয়ে গেলে খেতে বসে। দেবিকা সন্দীপকে মাংস নিতে বলে, সে প্লেট এগিয়ে দেয়। কাকু একটু হা করে দেখছে, মানে সন্দীপ আগে কখনো মাংস খাইতো না, আজ খাচ্ছে, এই জন্য সে অবাক। সন্দীপ বলে আগে ভালো লাগতো না, এখন কেন জানি ভালো লাগে। দেবিকা বলে কর্নেলও পছন্দ করতো তাই হয়তো। হারিতা বলে হ্যাঁ এটা সম্ভব, আমার বাবা যেগুলো পছন্দ করতো এখন সন্দীপ সেগুলো পছন্দ করতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কাকু এই কনফিউশন থেকে বেরিয়ে হয়নি, তার মাঝে এদের দুজনের চোখে চোখে দেখে সে ভেবে নাই এই সেরেছে। কর্নেলের বউকেও তো তাহলে তার পছন্দ হতে পারে। বিকেল সবাই এঙ্গেজমেন্টের দিনে ছবি দেখছিল। পানি কাকু জেরিকে ধরে, ব্যাপার কি বলতো? সন্দীপ আর কর্নেলের বউয়ের মাঝে কিছু চলছে নাকি? এরা ছবি দেখতে দেখতে খুব জোরে জোরে হাসছে। জিরি বলে দেখতে পাচ্ছেন না কি চলছে? মানে সে আরো একটু তাকে উস্কে দেয়। রাতে কাকু সন্দীপকে ডেকে বলে সে এখানে এসেছে জমির ব্যাপারে কথা বলতে। হ্যাঁ কি হয়েছে বলো। কাকু বলে বেটা রাস্তার কাজ শুরু করবে তো, তাই সরকার জমির কাগজপত্র দেখছে, তো তুমি তো এখানে, ওখানকার কাজ সামলাতে হবে না তো? পাওয়ার অফ অ্যাটর্নি যদি আমাকে দিতে তাহলে আমি সবকিছু সামলে নিতাম, তোকে আর এখান থেকে যেতে হতো না, আরামসে পরে আসতে পারতি। সন্দীপ বলে ও আরে ভাই, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি, জমির সব কাগজ রেডিমেডি করে লয়ারের মাধ্যমে সাইন বাইন করে আমি তো তাদের সব দিয়ে এসেছি, তারা সব সামলে নেবে। কাকু গেল ফেসে, কি সব কাজ হয়ে গেছে? তাহলে আমার আসার কি দরকার ছিল? মানে বুঝতে পারছেন, সে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কোনো না কোনো ঝামেলা করতে এমন প্ল্যান নিয়ে এখানে এসেছে, কিন্তু সন্দীপ তার কাজ আগেই করে এসেছে। কাকুর মুখটা শুকিয়ে যায়। পরের দিন ঘুম থেকে তার বউয়ের ফোনে জাগনা পায়। আন্টিকে ভয় দেখাতে থাকে, তোর ভাই শেষ, সে কর্নেলের বউকে বিয়ে করবে, রেডি বাচ্চা পাবে, জমির কাজ আগেই করে রেখেছে, এটা সেটা অনেক কিছু। আন্টি বলে দেখো আমার ভাই যা ভালো হবে তার জন্য সেটাই করবে, তোমায় ওখানে কেন মাথা মারতে হবে? যেমনটা ভাবছো আমার ভাই এমন কিচ্ছু করবে না। কথা শেষ করে বাইরে নজর দিতে দেখে হারিতে সন্দীপকে হেল্প করছে, এটাও তার কাছে ভালো লক্ষণ মনে হয় না। একটু পর জেকব আসে, আবার তার ব্যাপারে জানতে চায় কর্নেল কিছু বলেছে কিনা। সন্দীপ বলে ব্রো যদি আমি কিছু জানতে পারি আপনাকে জানাবো, টেনশন করছেন কেন? একটু পর পানি কাকু ছুটে আসে, আরে কেউ আমার ফিরতির টিকিট কনফার্ম করেছে। সন্দীপ বলে আমি করেছি, তুমি এখন এখান থেকে চলে যাবে। না সে যাবে না, তাকে একা ফেলে। সন্দীপ বুঝতে পারছে এই লোক এখানে থাকলে ঝামেলা পাকাবে, তাই খানিকটা জোর করে তাকে পাঠিয়ে দেয়। মাঝে 2 দিন পার করে সিন শুটিং স্পটে নিয়ে আসে। হারিতা বাটুল চালানোর ট্রেনিং দিচ্ছিল, বছর খানিক হলে ট্রেনিং দিচ্ছে, আজকে ফাইনাল ছিল কিন্তু সে ফেল হয়ে যায়, তাতে মেজাজটা খারাপ, তাই সন্দীপকে নিয়ে বারে আসে। সন্দীপ বলে সে খায় না, অনেক আগে খেত এখন ছেড়ে দিয়েছে। হারিতা বলে এখন তো খেতে পারো, কারণ আমার বাবার হার্ট একদম ঠিকঠাক আছে, সে খুব নিয়মতান্ত্রিক মানুষ। সন্দীপ বলে না, সে কোনো রকম ভাবে এই হার্টের ক্ষতি চায় না, কারণ সে কাছের মানুষদের প্রয়োজনে প্রিয়জনে থাকতে চায়। এক হার্টের ক্ষতির যন্ত্রণা সে বুঝেছে। হারিতা বলে আফসোস, সে তার বাবাকে এই কথাগুলো বলতে শুনতে পারলো না যে সে কাছের মানুষের প্রিয় হতে পেরেছে। হারিতা বলে আমার মনে হয় বাবা যদি আমার মাকে বিয়ে না করতো হয়তো আরো ভালো থাকতো। সন্দীপ বলে আর কি বলে এসব, মায়ের ব্যাপারে এইভাবে বলতে নেই, তোমার মা তো ভালো চায়। কথাবার্তা বলে পানি মানি খেয়ে বাসায় ফিরতে লাগে, পুলিশ ধরে। পানি খেয়ে গাড়ি চালাচ্ছিল বলে তাদের থানায় নিয়ে আসে। একটু পর দেবিকা এসে তাদের ছাড়ায়, কিন্তু তার চোখে মুখে সন্দীপের উপর খুব রাগ। সন্দীপ ভাবছে সে তো কিছু খায়নি, তার উপর রেগে যাচ্ছে কেন? জেরিও কিছু বলে না। পরের দিন সকালে সন্দীপ কি জানে চা নিচ্ছিল, দেবিকা এসে ছুরিকে বের করে দিয়ে সন্দীপকে ধরে, কি করেছো তুমি এটা? মাথা কি হুঁশ জ্ঞান নেই নাকি? বাপ মেয়ে একসঙ্গে পানি খায়, তুমি এভাবে সুযোগ দিলে ওকে আমরা সামলাবো কি করে? সন্দীপ বলছে আরে আমি তো খাইনি। দেবিকা কিছু শুনতেই চায় না, সে সমানে তাকে কথা শোনাচ্ছে, লাইক তার হাজবেন্ড সে।
সন্দীপ চুপচাপ শুনে যখন হারিতার সঙ্গে দেখা হয় সেটাই বলে যে তুমি ঠিকই বলেছিলে কাল, তোমার ভাব তোমার বাক্যে বিয়ে না করলে বুঝে আরেকটু ভালো থাকতো। এটা নিয়ে তারা হাসাহাসি করছিল। সন্দীপের ফোন বাজে, হারিতা দেখে একটা মেয়ে ফোন করেছে ভিডিও কল। সন্দীপ উঠাতে নিষেধ করে, তারপরেও সে রিসিভ করে সন্দীপকে কথা বলতে দেয়। ফোন দিয়েছে ওই আন্টি, কি আর বলবে, ভাইয়ের সঙ্গে লাইন মারার চেষ্টা করছে, আনে বানে তাকে বিয়ের কথা বলছে। তখন এই হারিতে পিছে এসে দুষ্টামি করে, মানে এমন একটা ভান করে যেন সে তার গার্লফ্রেন্ড। আন্টিকে জ্বালিয়ে সে তো চলে যায়, কিন্তু সন্দীপের মনে কি চলে তার ধান্দাই বোঝা যায় যখন আমরা একটা মিউজিকের সিনগুলো দেখি। ক্যামেরা সন্দীপের ভাবনা ফলো করে একটু সিন দেখাই, এর মাঝে পার হয় 2 দিন। সন্দীপের 2 সপ্তাহ সময় শেষ। ডক্টর চেক করে বলে সে এখন ঠিকঠাক আছে, চাইলেই বাড়ি যেতে পারবে। কিন্তু সবে তো ছেলের মন বসতে শুরু করেছে, এখন সে কি করে যাবে? তাই বাহানা দেওয়ার চেষ্টা করছিল যাতে আরো কিছুদিন থাকা যায় কিনা। জেরি ব্যাপারটা বুঝতে পারছে, ভাই যেতে চাইছে না। সেদিন সবাই বাইরে লাঞ্চ করছিল, সন্দীপ ফ্লাইটের বাহানা দেয়। হারিতাকে বলে, আচ্ছা তোমার বাবার আর কোনো ইচ্ছে বা স্বপ্ন থাকলে বলো, আমি না হয় সেটা পূরণ করে তারপর যাবো। আন্টির তাকানো দেখে তো আমার মনে হচ্ছে সে মনে মনে ভাবছে সন্দীপ হয়তো তাকে দেখার জন্য বা তাকে ভালো লেগেছে এটা বলার জন্য হয়তো দেরি করছে বা তার জন্যই থামছে। হারিতা বলে, হ্যাঁ বাবার ইচ্ছে ছিল ম্যাজিক করা, গায়ে আগুন লাগিয়ে। সন্দীপ বলে, আরে বাপরে, না 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 এমন না, ছোট কোনো কিছু। হারিতা বলে, বাবা 100 কিলো ট্রেকিং করতে চেয়েছিল পাহাড়ে। আরে কি বলছো, সবে তো দিলটা বসলো এখানে, এসব না, ছোট আর কোনো কিছু। হারিতা বলে, না এমন কোনো কিছু তো নেই, মানে সবাই মিলেই মজা নিচ্ছে। বাসায় এসে জেরি তো রেগে যাচ্ছে, সে কি শুরু করেছে? যখন তারা থাকতে জেদ করলো তখন তার থাকতে ইচ্ছে করছিল না, এখন ভালো হয়েছে তো সে কেন যেতে চাইছে না, তার মনে কি চলছে এটা সেটা বলছে। দরজায় নক পড়ে, দেবিকা এসেছে। সন্দীপকে বাইরে আসতে বলে, তার নাকি কথা আছে। সন্দীপ যায়। দেবিকা বলে, তোমার যাইতে ইচ্ছে করছে না, এখানে থাকতে চাও, থাকো, সমস্যা নেই তো। হয় এমন হয়, ব্যাপারটা তো মনের, এখানে আসলে জোর চলে না। সন্দীপ বুঝতে পারছে না সে কি বলতে চাইছে। দেবিকা বলে, যখন কেউ প্রেমে পড়ে তখন সে ছাড়া দুনিয়ার সবাই বুঝে যায়, এতে আসলে তোমার দোষ নেই, আমি একটু বেশি হয়তো মিশেছি। জানো রবির সঙ্গে আমার রিলেশন করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর বুঝলাম ওর আর আমার মাঝে শুধু একে অপরকে ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল না। তুমি ওর থেকে অনেক আলাদা, ভালো একটা মানুষ, বাট আমরা তো এখন বড় হয়ে গেছি, হয়তো এসব এখন বেমানান লাগবে, তাই না? তুমি এখানে থাকতে চাইলে আরো কিছুদিন থাকো, সমস্যা নেই, থাকার বাহানা না হয় আমি খুঁজে বের করবো। সন্দীপ ভাবছে কেস তো এখানে উল্টো হয়ে যাচ্ছে, তার মাথা ঘুরছে এসব হচ্ছেটা কি। জেরি এসে যেভাবে আগ্রহ নিয়ে জানতে চায় তার রিয়াকশন মজাই লাগে। পরের দিন হারিতা সন্দীপকে নিয়ে বের হয়। কই যাচ্ছে জানতে চাইলে হারিতা বলে তার মা তাকে সবকিছু বলেছে। সন্দীপ অবাক হয়ে জিগে, সব বলেছে মানে? হারিতা বলে, আরে আপনার ফ্লাইটে যেতে সমস্যা না, এই জন্য আপনি যেতে চাইছেন না সেটা। সন্দীপ ভাবছে যাক বাবা বেঁচে গেলাম। হারিতা বলে, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট একটা এংজাইটি, আমার পরিচিত একজন ডক্টর আছে, আমরা তার কাছে যাচ্ছি, ঠিক হয়ে যাবে। বলে ডক্টরের কাছে আসে আর এন্ট্রি করায় মুভির ছোট্ট ক্যারেক্টার বাট মজার বাসিল জোসেফ। চেনে নাই নাকে, বেশ ভালো মানের একজন অভিনেতা। তো তার কাছে এসেছে সন্দীপের ভয় দূর করতে। এখানে অনেকটা কমেডি হয়, সেই ভয় দূর করতে উপায় বলে কি করতে হবে। এখানে এক কথা 2 কথায় জানা যায় যে আজ সন্দীপের জন্মদিন। তার নিজেরও মনে নেই কোথায় কথা উঠলো, এই জন্যই মনে পড়লো বা ডক্টর জিজ্ঞেস করলো এই জন্য বলতে হলো। হারিতা তাকে নিয়ে ছোট্ট করে একটা সেলিব্রেট করে। সন্দীপ বলে, ছোটবেলায় যখন মা বেঁচে ছিল জন্মদিনে ক্ষীর রান্না করতো, খুব মজা করে খেতাম। তারপর যখন মা চলে গেল আমি ভুলেই গেছিলাম কবে আমার জন্মদিন। হারিতা বলে, এখন থেকে আমি তোমায় কখনো বলতেই দিব না, ঠিক আছে? নাও কেক কাটো। ব্যাপারটা সন্দীপের খুব ভালো লাগে, ভিতরে ভিতরে সে একটু ইমোশনালি হয়ে যায়। সেখান থেকে বাসায় ফিরে হারিতা সন্দীপকে তার বাবার রুমে নিয়ে যায়। বলে বাবা রিটায়ারমেন্টের পর সারাটা সময় এখানে বইয়ের সঙ্গেই কাটাতো, একদিন এখানে বসে ওই বইটাই পড়ছিল। বন্ধুর কল আসে, বাইক নিয়ে বের হয়ে যায়, আর সেই যে গেল আর ফিরে এলো না। চোখে পানি টলমল করছে, মানে সেদিনই তার বাবার বাইক অ্যাক্সি করেছিল। হারিতা বলে, বাবাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারতাম না, আমাকে নর্মাল করতে মা বাবার সবগুলো স্মৃতি লুকিয়ে রেখেছে। বাবার ছবি এখানে আছে তো তুমি চাইলে দেখতে পারো। সন্দীপ বলে, না থাক, তাকে নিয়ে আমার মনের মাঝে একটা ছবি আঁকিয়েছি, তাকে আমি তেমনই রাখতে চাই। হারিতা তার বাবার ফোন নিয়ে বলে, বাবা সারাক্ষণ মোহাম্মদ রফি সাহেবের গান শুনতো, আচ্ছা চলো আমরা বাইরে যাব। বলে বের হয় হারিতার পছন্দের একটা জায়গায় যেতে। গান চলছে আর হারিতা বলছে, একদিন আমার বাসায় ফিরতে রাত হচ্ছিল, উপর থেকে মাঝ পথে আমার গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে যায়। আমি বাবাকে ফোন করি, বাবা কিছুক্ষণের মাঝে ছুটে আসে সেখানে, তারপর চাকা পাল্টে আমায় বাড়ি নিয়ে আসে। পরের দিন থেকেই বাবা আমাকে গাড়ির চাকা পাল্টানো শেখায়, কারণ আমাকে যেন কারো ভরসায় থাকতে না হয়, আমি যেন থেমে না থাকি। আমি শিখেও ফেলি, এখন চাইলেই করতে পারবো, কিন্তু এখন আর লেট করে বাড়ি ফেরার ইচ্ছে হয় না। এখন আর ইমার্জেন্সি ছাড়া গাড়ি ইউজ করা প্রেফারই করি না। কারণ কি জানো? কারণ কোনো কিছু হলে কাকে ফোন করব? অভিযোগ আবদার জানানোর মতো বাবা নামের মানুষটাই যে নেই। বলেই চুপ, গলা দিয়ে কথা বের হচ্ছে না। সন্দীপ হয়তো ফিল করতে পারছে বাবার কমতি মেয়েটাকে কেমন করে পড়াচ্ছে। দুজন একটা পাহাড়ের উপরে এসে দাঁড়ায়। হারিতা বলে, মাঝে মাঝে বাবা আমাকে এখানে নিয়ে আসতো, তুমি জানো বাবার যখন দূরে কোথাও পোস্টিং হতো আমি তাকে মিস করতাম, খুব মিস করতাম, এই জন্য সবসময় মেসেজ করতাম। একবার বাবা আমায় বলল, এরপর থেকে আমি যেন তাকে আর মেসেজ না দিই, যা বলতে মন চাই সবকিছু যেন ভয়েসে বলি।
প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম বাবা আসলে আমার ভয়েস শুনে খুশি হতো, শান্তি পেত, ভয়েস শুনে আমাকে কাছে মনে করতো, ফিল করতো। সেও পাঠাতো, আমি প্রায় তার ভয়েসগুলো শুনি। এখানে রয়েছে, তুমি শুনবে। সন্দীপ নিয়ে বেশ কিছুক্ষণ শোনে। বাবা মেয়ের কথা শুনে তার ভিতরে নড়ে ওঠে। হারিতাকে বলে, এখন আমার তোমার বাবার উপর একটু জেলাস হচ্ছে, কারণ সে তোমার মতো এত মিষ্টি একটা মেয়ে পেয়েছে। হারিতার চোখে পানি টলমল করছে। সন্দীপ তাকে মেয়ের আদরে জড়িয়ে নেয় আর বলে, আমার দোয়া আর ভালোবাসা সব সময় তোমার সঙ্গে থাকবে। হারিতাও কান্না করে একটু শান্ত হয়। সেখান থেকে বাসায় ফিরে সন্দীপ জেরিকে বলে তারা চলে যাবে টিকিট দেখতে। জেরি বুঝতে পারছে না তার মাথায় কি চলছে। জিজ্ঞাসা সে কি হারিতাকে মনের কথা বলেছে? সন্দীপ বলে, ওই ব্যাপারে আমায় আর কখনো কোনো কিছু জিজ্ঞেস করবি না, আমি লজ্জিত, আমি বুঝতে ভুল করেছি রে। মানে হারিতা সন্দীপকে সবসময় বাবার মতো করেই দেখেছে, কারণ তার বাবার হার্ট তার ভিতরে রয়েছে। সে বাবার জন্য পাগল, সবসময় সে তাকে বাবার সম্মান দিয়েছে। কিন্তু সন্দীপের বুঝতে ভুল হয়েছে। এটাও যে অস্বাভাবিক তা কিন্তু নয়। হারিতার ব্যাপারটা তার বুঝতে সময় লাগলো। হারিতা তাকে যে নিয়ে ফিলটা করে সেই ফিলটা আসতে সময় লাগলো। জাস্ট এই সুরি মানে কাজের মহিলা ডাক দেয় যে জেকব স্যার দেখা করতে এসেছে। সন্দীপ বাইরে এলে জেকব আরেকটা লোকের সঙ্গে পরিচয় করায় যে সেও তাদের বন্ধুদের গ্রুপেরই একজন। জেকব বলে, ভাই শুনলাম আপনি চলে যাচ্ছেন, আমরা সব বন্ধুরা মিলে তো ছোট একটা আয়োজন করতে চলেছি, আপনি গেলে তো হবে না, জাস্ট 2 দিন আমাদের সময় দিতে হবে, তারপর আপনি চলে যান। সন্দীপ বলে, আসলে ভাই অলরেডি আমার বিজনেসের ক্ষতি হচ্ছে, তো আমার যাওয়াটা জরুরি। জেকব কাকু রিকোয়েস্ট করে, সবাই থাকতে বলছে, থাকতেই হবে। আন্টিও রিকোয়েস্ট করে, সন্দীপ রাজি হয়। সবাই চলে গেলে সন্দীপ দেবিকার ব্যাপারটাও তাকে ক্লিয়ার করে দেয় যে দেখুন আপনি অনেক মিষ্টি একটা মেয়ে, আমার মতো যে কেউ আপনার প্রেমে পড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি আসলে আপনাকে অনেক সম্মান করি, আপনার প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, এছাড়া অন্য কিছু আমি আপনাকে নিয়ে এখনো ভাবিনি, প্লিজ আমাকে ক্ষমা করবেন বলে চলে যায়। দেবিকার জন্য ব্যাপারটা ভালো হলো, সেও ইনশিওর হলো, সে আর কিছু ভাববে না। পরের দিন সকালে সন্দীপের বন্ধুদের কাছে নিয়ে আসে। ফাইনালি তারা প্রডিউসার খুঁজে পেয়েছে, মুভি বানাতে চলেছে। সেই খবর সন্দীপকে দেয়, সেও খুশি হয়। জেরি বলে, যাক শেষমেশ তাদের কপালটাও খুলে গেল, এখন আপনার দিন যে কবে আসবে। সন্দীপ জেরিকে অফার দেয়, আমার কপালের কি হবে হোক, এখান থেকে ফিরে সে তার পার্মানেন্ট জব করবে, ম্যানেজার হয়ে যাবে, সবসময় এভাবেই তার সঙ্গে থাকবে, ভালো স্যালারি দিবে, কারণ জেরি সন্দীপের অনেক খেয়াল রেখেছে আর ছেলেটাও ভালো। জেরি খুব খুশি, কারণ তার টাকা পয়সার দরকার, আর সন্দীপও ভালো একজন বস। সেসব নিয়েই কথা হচ্ছে। কিরণ মানে হারিতার এক্স এসে সন্দীপের হাত পা ধরতে লাগে, রিকোয়েস্ট করতে লাগে সে যে করেই হোক যেন হারিতাকে তাদের অফিসে নিয়ে আসে। সে তাকে ছাড়া বাঁচবে না, তার জন্য পাগল হয়ে যাচ্ছে, এটা সেটা লেস পিতে বলতে বলতে কান্নার ভান ধরে। তার এমন জোরাজুরিতে সন্দীপ কথা দেয় সে নিয়ে যাবে। পরে দেখে 3 জন বের হয়েছে। হারিতা বলছে, তুমি ছাড়া অন্য কেউ হলে আমি কখনো রাজিই হতাম না, তুমি বলেছো এই জন্য না করতে পারছি না, আমি যাচ্ছি। অফিসে আসে, হারিতা সবার সঙ্গে হাই হ্যালো করে, কিরণকে জিজ্ঞাসা কেন ডেকেছে। অনেক কথাই হয়, যার মূল ব্যাপারটা হলো এরা তো আগে একসঙ্গে কাজ করতো, ওই এঙ্গেজমেন্টের ঝামেলার পর হারিতা আলাদা হয়ে কাজ করছে। হারিতা বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে যা প্রায় কোটি টাকার বাজেটের মতো, কিন্তু এরা কাজ পাচ্ছে না, এদের ব্যাপারটা জ্বলছে, তাই হারিতার থেকে কাজটা কেড়ে নিবে এমন প্ল্যান নিয়ে এখানে ডেকেছে। কিন্তু এখন যে পাশে বাপ আছে সেটা তো আর এরা বুঝতে পারছে না। সন্দীপ ধমকি টমকি দিয়ে হারিতাকে নিয়ে যাচ্ছিল, এরা পেছন থেকে তাকে মারে, সন্দীপ পড়ে যায়। হারিতা ভাবছে এই বুঝি তার বাপ গেল। জেরিও ভয় পাচ্ছে, কিন্তু সন্দীপ তো আর আগের মতো অসুস্থ না, ব্যাস দেখায় তার হিরোগিরি। এবার হারিতা অবাক, তার বাপ যদি এখানে থাকতো সেও এমনটাই করতো। যাক, ইচ্ছে মতো সবাইকে কেলিয়ে মেলিয়ে সিন চলে আসে পরের দিন সন্ধ্যায় অনুষ্ঠানে সবকিছু শেষ হওয়ার পরে সন্দীপকে কিছু কথা বলতে দেওয়া হয়। সন্দীপ বলে, এতগুলো মানুষের সামনে দাঁড়ানো বা কথা বলার সাহস কোনোটাই আমার ছিল না, আমি হলে পারতাম না, আমার অস্বস্তি লাগতো, হাত পা কাঁপতো, ভয় করতাম, কারণ আমি কখনো এমন সিচুয়েশনের সম্মুখীন হইনি। কিন্তু আজ আমার কোনো কিছুই মনে হচ্ছে না, বরং আমি নর্মাল রয়েছি, কারণ আমার ভিতরে তো আর আমার দিল নেই, একজন সোলজার, একজন যোদ্ধার হার্ট রয়েছে, সে তো ভয় পায় না। আপনারা সবাই তার প্রিয় মানুষ, তাকে ভালোবাসেন, এই জন্যই আমি স্থির রয়েছি। সন্দীপ বলে, আমি যখন ছোট ছিলাম বাবার সাইকেলের পিছে বসে স্কুলে যেতে চাকার ভিতরে আমার পা ঢুকে পাটা কেটে যায়, আমি চিল্লাই উঠি, কান্না করি, সাইকেল ফেলে আমাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল বাবা। লক্ষ্য করলাম আমি তো চিল্লাচ্ছি, কিন্তু আমার চোখ থেকে যতটা পানি চড়ছে তার থেকে বেশি কান্না করছে আমার বাবা। আমার তো পা কেটে গেছে, কিন্তু সেদিন মনে হচ্ছিল তার কলিজা কেটে গেছে। জীবনে প্রথমবার ডক্টর, হসপিটালের গন্ধ, ওষুধ, শরীরে সেলাই পড়লো। তার এত বছর পর এই কয়েক মাস আগে এখানে বুকের উপর আবার সেলাই পড়লো। এই দুটো সিচুয়েশনের মাঝে তফাৎ কি জানেন? সেই সময় ছোটবেলায় যখন সেলাইটা করেছিল তখন কান্না করতে করতে আমার হাত পা কাঁপছিল। সে সময় আমার দুটো হাত বুকের সঙ্গে মাথাটা জড়িয়ে সান্ত্বনা দেওয়ার মতো বাবা মা পাশে ছিল। কিন্তু আজ এই যে এত বড় একটা অপারেশন হলো, মুশফিরে চোখের সামনে দেখলাম কিছু মেশিন, সাদা কাপড় পরা ডক্টর আর রুমের জিনিসপত্র।
আপন বলতে আমার পাশে কেউ ছিল না। তখন থেকে আমি ভাবছিলাম যে এই যে বোনাস জীবনটা পেলাম, এটা দিয়ে আমি কি করব? এটার কোনো প্রয়োজন কি আমার আছে? তার উত্তর পেলাম আমি এখানে এসে। এখন আমি একদম ক্লিয়ার হয়ে গেছি, আর কোনো সন্দেহ নেই আমার। যে ভালোবাসা, যে সম্মান, যে যত্ন দিয়ে কর্নেল রবীন্দ্রন তার ওয়াইফ দেবিকা ম্যাডাম আর মেয়ে হারিদাকে আগলে রেখেছিল, সেম ভালোবাসা, সেম সবকিছু তাদের জাস্ট একটা কলে এই বান্দা নিয়ে হাজির হবে আপনাদের সবার সঙ্গে, আমি প্রমিস করছি। যখন আমার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তখন আমি না শুধু একটা হার্ট পেয়েছি, একটা পরিবার পেয়েছি, নতুন করে বাচ্চার স্বপ্ন পেয়েছি, আপনাদের মতো এতগুলো মানুষের বন্ধুত্ব পেয়েছি। ব্যাস, যতটা খুশি আর ভালো লাগা আপনাদের ভিতরে কাজ করছে, সেম তাদের মাঝেও ফিলটা হয় বলে সবাই খুব খুশি, তালিবালি মারছে। তারপর সবার থেকে বিদায় আদায় নিয়ে বাসায় আসে। পরের দিন সকালে কর্নেলের রুমে গিয়ে সন্দীপ কর্নেলকে সেলুট জানায় তাকে এত কিছু উপহার দেওয়ার জন্য। রুম থেকে বের হতে দেখে হারিতা। তার মনটা খারাপ, কারণ বাবা তার থেকে দূরে চলে যাচ্ছে, মানে আজ সন্দীপ চলে যাবে। যাওয়ার আগে সবাইকে আবার রান্না বান্না করে খাওয়ায়। তার মুড অফ, তাই মুডটা তাজা করতে একটু মজামস্তি করে হাসায়। কাজের দিদি সুরিকে টাকা দিয়ে ধন্যবাদ জানায়, সে তার অনেক হেল্প করেছে। কাপড় চোপড় গোছাচ্ছিল, দেবিকা বিয়ের দিনের কাপড়গুলো এনে দেয়, সেগুলো নেয়। তারপর সবাই মিলে ফটোশুট করে সন্দীপ গাড়িতে ওঠে। গাড়ি ছাড়ে, দেবিকা টাটা দিচ্ছে। পেছন থেকে ক্যামেরা ধরলে দেখি কর্নেলের ডগটা দৌড়াচ্ছে। দেখতে পেয়ে সন্দীপ নেমে তাকে আদর করে, তার সঙ্গে কথা বলে, তারপর বাইসাই দিয়ে রওনা দেয়। সবারই একটু মনটা খারাপ, এতদিন ভালো সময় কাটলো, এখন আলাদা হয়ে যাচ্ছে, বাট কি করা। এয়ারপোর্টে আসে, হারিতা আর নিজেকে থামাতে পারে না, কান্না করছে। সন্দীপ জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, সে সবসময় তার সঙ্গে আছে। বিদায় নিয়ে চলে যায় কোচির দিকে। ওদিকে শুটিং এর কাজ ঠিকঠাক চলছে। সন্দীপ সেখানে এসে সবার সঙ্গে কথাবার্তা বলে। কিছুদিন পর হারিতার মামা ফোন করে বলে তার বাবা খুশি খুশি চলে গেছে। ওদিকে পানি কাকুর অবস্থা খারাপ, কি হয়েছে জানতে সন্দীপ আসে। কাকু ফোনে দেখায় তার একমাত্র মেয়ে, যাকে সে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়েছিল, সে সেখানকার একটা কালো ছেলেকে বিয়ে করেছে। সন্দীপ মজা নিচ্ছে, জেরি সন্দীপের সঙ্গেই থাকে সবসময়। দুজন বাড়িতে কি কি করে সবকিছু ভিডিও ছবি করে হারিতাকে পাঠায় দেয়। হোটেলও ভালো চলছে। এভাবে বছর ঘুরে সন্দীপের জন্মদিনের দিন আসে। অন্য দিনের মতো সে নর্মালি কাজ করছিল। জেরি এসে বলে তার নামে কুরিয়ার এসেছে, ডেলিভারি বয় তাকে ছাড়া দিবে না। সন্দীপ গিয়ে নিয়ে নেয়। তারপর খুলে দেখে জন্মদিনের কেক পাঠিয়েছে হারিতা ও তার মা। সন্দীপের মুখে মুচকি হাসি, মানে তাদের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক আছে। বেলা একটু গড়তেই বৃষ্টি শুরু হয়। একটা মেয়ে দৌড়ে সন্দীপের হোটেলের সামনে গিয়ে দাঁড়ায়। সন্দীপ নুপুরের আওয়াজের সামনে গিয়ে দেখে সুইট একটা মেয়ে, চিনে নাকে, মীরা জেসমিন। কিউট না? 2 লাইন হবে নাকি? আচ্ছা ঠিক আছে বলছি। একে তো বৃষ্টি, ওপর থেকে মেয়ে এমন মিষ্টি। শুধু মানুষ কেন, কোন জীব তার থেকে ফেরাতে পারবে দৃষ্টি? কানের পিছে চুল লুকানো, হালকা শরমে দৃষ্টি সরানো। ইস, কি যে মায়াবী লাগছে। মানুষ তো ভালোবাসার বাহানা খুঁজে বেড়ায়, তাকে দেখে পাথরেও তো ফিলিংস জাগছে। মিষ্টি করে এমন মুচকি হাসি, হায় আমার জান না নিয়ে নেয়। মাঝে মাঝে চোখ বাঁকিয়ে এমন তাকানো, হায় আমার ঘুম না ছাড়িয়ে দেয়। ললাটে পড়া শিশিরের টিপ যেন নজরবন্দি ঝাড়ফুঁক। যখন থেকে তার পা পড়েছে মন আঙিনায়, বেড়ে গেছে হার্টের ধুকধুক। বৃষ্টির পানি, চোখের চাহনি, কানের দোলনি, চুলের কোকড়ানি, সবকিছু যেন তার সৌন্দর্যের কারিগর। বলছি, বৃষ্টির পানি, চোখের চাহনি, কানের দোলনি, চুলের কোকড়ানি, সবকিছু যেন তার সৌন্দর্যের কারিগর। ওই মেয়ে, কে তুমি? এমন প্রাণবন্ত, জলজান্ত, অক্লান্ত, মনকে যে করেছে শান্ত। তোমার জন্য তো দেখছি ব্যবসা কেন, ছাড়তে হবে বাড়িঘর। তো মেয়েটা আসলে কে এরা চেনে না, বাট লুক দেখে তো মনে হচ্ছে দাদাকে পছন্দ করে আলছে। জেরি ভাবছে কর্নেল তো মাল একটা, মেয়ে দেখতেই পটিয়ে ফেলে। দুজন টাকাদাই করে। মানে ফাইনালি দাদুরও হিললে হলো বুঝিয়ে অস্থির একটা ফ্রেম রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো কে এই মেয়ে? পরে সন্দীপ হারিতার সঙ্গে দেখা করে কিনা, এই মেয়ের সঙ্গে তার বিয়ে হলো কিনা, রিলেশন হয় কিনা, সন্দীপের লাইফে হারিতা বা তার মা কতটা থাকছে, সন্দীপ হারিতাকে তার মেয়ে হিসেবে সবার সঙ্গে পরিচয় করাবে কিনা, এমন কিছু যদি আরো সামনে দেখাতো ভালো লাগতো না? আরো দেখতে ইচ্ছে করছে না আপনার? এই জন্যই আমি শুরুতে বলেছিলাম মুভি শেষ হলে আপনার মনে হবে ইস যদি আরো একটু সামনে চলতো। মুভি দেখে আমি যে ফিলটা পেয়েছি সেই ফিলটা আপনাদের পাওয়ালাম কিনা আমি বুঝতে পারছি না। তো যদি পুরো মুভিটা দেখতে চান আমাদের অ্যাপস সিনে রিভিউতে গিয়ে দেখতে পারবেন, হিন্দি ডাব রয়েছে। এবার আসি মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি, সেটা হলো গিফট ইউর চিলড্রেন মেমোরিজ। আপনার সন্তানদের স্মৃতি উপহার দিন। চোখ দুটো বন্ধ করুন, দেখবেন মরে গেলে কে কাকে মনে রাখে? কেউ কাউকে মনে রাখে না। সন্তান, ভাই বোন, বন্ধু বান্ধব, যে কেউ, শুধু বাবা মার ব্যাপারটা আলাদা। বিষয়টা স্বার্থপরতার মতো হয়ে গেল না? যে সন্তানদের জন্য এত কিছু করা হয়, তারা বড় হয়ে বিয়ে করার পর বা বাবা মা মারা গেলে আর মনেই রাখে না। যদিও মানুষ এমনই হয়, নেচার মানুষের এইটাই। কিন্তু আমার কাছে এর একটা রাস্তা আছে, উপায় আছে। সেটা হলো বেশি বেশি স্মৃতি দিন, মেমোরি ক্রিয়েট করুন।
স্মৃতির একটা মজার ব্যাপার হলো আপনি না থাকলে সেগুলো আপনাকে জীবিত রাখবে। সন্তান বড় হওয়া থেকে বিয়ের আগ অবধি তার সঙ্গে এতটা সময় কাটান, তাকে এত কিছু দেখান, এত কিছু বুঝান, যেন পা ফেলা থেকে শুরু করে মৃত্যুর আগ অবধি সে যাই করুক না কেন আপনার কথা মাইন্ডে আসে, আপনাকে ভুলতে না পারে। বাবার সঙ্গে করেছি, বাবার সঙ্গে দেখেছি, বাবা শিখিয়েছে, প্রতিটা কথায় যেন আপনার কথা তার মাথায় আসে। দেখি তো সে কিভাবে ভুলে যায়। বাট আফসোস আজকাল আমাদের তা হচ্ছে কই। টাকা কামাতে গিয়ে কখন যে বুকের উপর প্রসাব করে দেওয়া মেয়েটা, ঘাড়ে বসে থাকা ছেলেটা, কোলে নিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কান্না থামানো ছোট্ট মেয়েটা বড় হয়ে গেছে টেরই পায় না। বাইরে থেকে এলে দৌড়ে এসে কোলে ওঠা মেয়েটা আজ এত বড় হয়ে গেছে যে এখন আপনার বাড়িতে ঢোকার আগে শব্দ করতে হয় যাতে সে সাবধান হয়। এখন আর ছেলেটা বুকে জড়ায় না, গালে হাত দেয় না। একটা বাবা মার জন্য সব থেকে বড় কষ্ট আর আফসোসের সময় হলো যখন বাচ্চাটা বড় হয়ে যায়, আর সন্তানের জন্য কষ্ট আর আফসোসের বিষয় হলো যখন বাবা মা দুনিয়াতে থাকে না। সন্তানের ভালোর জন্য কোটি কোটি টাকা রেখে গেলে সেই সন্তান যতবার টাকা খরচ করবে ততবার কি বাবা মার কথা ভাববে বা ভাবে? কখনো না। অথচ বিনা টাকায় আপনি তার মনের রাজা হয়ে থাকতে পারবেন, শুধুমাত্র তার সঙ্গে স্মৃতি ক্রিয়েট করে, ভালো টাইম এক্সপেন্ড করে। উপরওয়ালা সন্তানদের বুঝ দান করুক, বাবা মাকে সময় দান করুক। ভিডিওর কোন পার্ট আপনাকে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব না থাকলে করে দিবেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক, অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, গিয়ে ফলো দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।